বড়জোর এই 7-8 দিন, তারপরেই তো চলে আসবে। শোনো ছোট কাকিমণি, আমি কোনো কিশোরী নববধূ নই যে আমার বর নেই বলে আমি কেঁদে ভাসাচ্ছি। মন খারাপ করে বসে আছি। ধৃতি নেই বলে আমি একটু মন খারাপ করছি না। আমার মনটা খারাপ হচ্ছে এইটা ভেবে যে আমার মনে হচ্ছে আমি ধৃতিকে চিনতেই পারি না। ঠিক কেন আর কি কারণে তোমার এই কথাটা মনে হলো আমি কি জানতে পারি? ও হ্যাঁ, তাই তো আমি জানতাম তোমার কথাটা গায়ে লাগবে না। সরি ভাইয়া, আমি ভেরি সরি। আমি তোমার দাদা সম্পর্কে আর কিছু বলছি না। কিন্তু ইতিমধ্যে তুমি যা যা বললে তার দায়িত্ব তুমি এড়াতে পারো না সাজবাতি। তোমাকে এই কথাটা বলতে হবে। তুমি কেন এই কথা বললে যে দাদা ভাইকে তুমি মাঝে মধ্যে চিনতে পারো না? কেন? আজ অব্দি দাদা ভাই এই বাড়ির জন্য যা যা করেছে, তোমার জন্য যা যা করেছে, সেটা কি নিজেকে চেনানোর পক্ষে যথেষ্ট নয়? প্লিজ ভাইয়া, এইভাবে বিধিয়ে কথা বলো না আমাকে। আর আমি তোমাকে এই নিয়ে কোনো কিছু ব্যাখ্যা করতে চাইও না, কারণ তোমাকে বললে তুমি কিছু বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝতে পারবো। এখন তো আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। কি করছি? প্লিজ। আরে বাবা, এই সময় অযথা বিতর্ক সৃষ্টি করে পারস্পরিক মানসিক চাপ তৈরি করার কোনো অর্থ আছে? তুমি এখন কোনো কথা বলবে না। আর তাছাড়া এটা তুমি কেন বুঝতে পারছো না যে ধৃতির জন্য সাজবাতির যথেষ্ট দুশ্চিন্তা করছে, তাই জন্য অভিমান করে এই ধরনের কথাবার্তা বলছে। না হলে ও যথেষ্ট সেন্সিবল মেয়ে। না, মোটেই সেন্সিবল মেয়ে নয়। যদি সাজবাতি দিয়ে তাই হতো তাহলে আমার দাদা ভাইয়ের জন্য এরকম কথা বলতো না। যে মানুষটা জানে তার জীবনে ডেজ আর নাম্বার, তার জীবনে আর বেশি দিন বাকি নেই, সে দুটো দিন নিজের মতো ঘুরতে যাচ্ছে বলে তার স্ত্রীর হঠাৎ মনে হচ্ছে যে সেই মানুষটাকে চিনতে পারেনি। তার মানে এই তো যে সাজবাতি দি দাদা ভাইকে স্বার্থপর বলতে চাইছি না। বলছি ভাইয়া, বলছি। দেখো ভাইয়া, আমার এই অবস্থায় নতুন করে আর ইমপ্রেশন ক্রিয়েট করার কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? আমার নতুন করে কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার নেই। কে আমায় নিয়ে কি ভাবলো, আমার সত্যি বলছি কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া যার যন্ত্রণা সেই শুধুমাত্র বোঝে। আমার কষ্টটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। তার মানে তুমি কি বলতে চাইছো? দাদা ভাই না থাকলে তোমার এই বাড়িতে টেক কেয়ার করা হয় না, এটাই তো? আমাদের পরিবারের বাকি লোকজনের তোমার প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই? প্লিজ ভাইয়া, প্লিজ দোহাই তোমার, তুমি দয়া করে চুপ করো। হ্যাঁ, চুপ করো। আমার দেখো, এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই। আমি কি বলে ফেলবো যেটা তোমারও ভালো লাগবে না, আর আমারও তো। বলতে বা বাকি রাখলেই আর কি। দুটো দিনের জন্য দাদা ভাই কোথাও ঘুরতে যাচ্ছে, তাতে তোমার এত লোনলি লাগছে, তুমি এরকম কান্নাকাটি করছো, দাদা ভাইকে একিউজ করছো তুমি। যদি এরকমই হয় তাহলে তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকছোই বা কেন? প্লিজ হচ্ছি, কি যাতা বলছো তুমি? ও নয় অভিমান করে দু একটা কথা বলেই ফেলেছে, তার জন্য তো ব্যাপারে যে অভিমান করা যায় না এটা সাজবাতি দিকে বুঝতে হবে। সেই তো আমাকেই তো সব বুঝতে হবে। আমি তো কিচ্ছু বুঝি না, আর সবাই সব বোঝে। আমি জানতাম একদিন তোমাদের হাত তোলা হয়ে এইভাবে আমাকে জীবন কাটাতে হবে। এখনই এরকম বলছো ভাইয়া? হ্যাঁ, এরকম কথা শোনাচ্ছ? যখন তোমার দাদা ভাই থাকবে না তখন সাজবাতিকে প্লিজ। কি বলছোটা কি তুমি জানো? না, আমি আর কাউকে কোনো কথা বলতে দিতে পারি না। না প্লিজ না, এখানে আর কাউকে আমি থাকতে দেবো না। তোমরা যাও তো, তোমরা ড্রয়িং রুমে যাও। এখানে সাজবাতি যেভাবে রেস্ট নিচ্ছে, ওর মতো করে একটু ওকে বিশ্রাম নিতে দাও। তো তাড়াতাড়ি নিজের মনের কথাটা প্রকাশ করে দিলে তো সাজবাতি দি। হ্যাঁ, তাই সব ব্যাপারে সারা জীবন তো দোষ আমারই দোষ হয়েছে। একদিন তোমার দাদা আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিল, আর আজ
তুমি বিনা কারণে আমাকে কথা শোনাচ্ছ। এই কথা শোনার কারণটা তুমি ইনভাইট করেছো সাজবাতিদি, এই সিচুয়েশন তুমি অ্যারাইজ করেছো। আমি কি আমার স্বামীর সম্পর্কে কোনো কথা বলতে পারবো না? ভাইয়া ভাইয়া, ও যেমন তোমার দাদা, তোমার দাদার সম্পর্কে কিছু বললে যেমন তোমার গায়ে লাগে, তেমনি তোমাকেও তো মনে রাখতে হবে ও আমার স্বামী। ওকে আমারও কিছু বলার থাকতে পারে। এক্স্যাক্টলি, এই কথাটাই আমিও বলতে চাইছি যে আমার দাদা ভাই শুধু তোমার স্বামী নয়, আমার দাদা বটে, আমার একজন অসুস্থ দাদা। টার্মিনাল কেসের দিকে এগিয়ে যাওয়া আমার একজন অসুস্থ দাদা। তাই দাদা ভাই সম্বন্ধে এরকম কথা বলার থাকলে আমাদের সামনে বলো না দয়া করে। তুমি কি করে বুঝবে, কি করে বুঝবে এই সময় মেয়েদের মনের কি অবস্থা হয়, কতটা ইনসিকিউরিটি কাজ করে, কতটা মৃত্যু ভয় কাজ করে। আর তাছাড়া সাধের দিন, এমন একটা দিনে সমস্ত মেয়েরাই চায় তাদের স্বামীকে কাছে পেতে। আর সেই রকম একটা দিনে তোমার দাদা আমার সঙ্গে থাকবে না, আমাকে ছেড়ে একা চলে গেল বেড়াতে। এটা কোনো দোষ নয় না? থাক সাজবাতিদি, আমাদের সম্বন্ধে আর বিশেষ করে আমার সম্বন্ধে তোমার মনের কি ভাব তা আমি জেনে গেছি। এই নিয়ে আর নতুন করে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অর্চি, কথায় কথা কোন দিকে চলে যায় সে খেয়াল আমরা কেউ করি না, কিন্তু প্লিজ সময়ের কথাকে মোটেই ধরতে নেই। এমন একটা ভাব দেখাচ্ছ যেন ধৃতিকে তুমি একাই ভালোবাসো। আমি জাস্ট বাইরের একটা মানুষ ধৃতির জীবনে। আমি ভালোবাসার কোনো প্রতিযোগিতায় নাম লেখাতে আসেনি সাজবাতিদি। তবে হ্যাঁ, যদি দাদাভাই সম্বন্ধে এরকম কথা বলার থাকে তাহলে প্লিজ অ্যাটলিস্ট আমার সামনে একটু ভেবে কথা বলো। আমার সামনে এসব কথা বলো না। আর যদি তোমার সত্যিই মনে ভয় থাকে যে দাদাভাইয়ের অ্যাবসেন্সে তোমাকে আমার হাত তোলা হয়ে বাঁচতে হবে, তাহলে আমি তাই করবো যাতে তোমার এই মনের ভাবটা দূর হয়। তার থেকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এই অর্চি, এই দেখো কি কাণ্ড, দেখো দুজনেই রেগে গেছে। আর রাখলে তো কারোর মাথা ঠিক থাকে না, রাখলে কখনো স্বাভাবিকভাবে কথাও বলা যায় না। সেই তো হয় বলো তো, মানে আসলে কথা যে কোথায় গড়িয়ে যায়। আসলে অর্চি ওই বাহার চলে যাওয়ার পর থেকে ওই ব্যালেন্সটা কিছুতেই রাখতে পারছে না। সবার এক্সকিউজ আছে, সবার নানা রকম এক্সকিউজ আছে, শুধু আমার কিছু নেই। আমার তো মন বলে কিছু নেই না। আর মন থাকলেও সেটা ভালো আছে না খারাপ আছে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই আমাকে এইরকম একটা অবস্থায় ফেলে একটা লোক স্বার্থপরের মতো বেড়াতে চলে গেল, আমি তো তা নিয়ে কিছু বলতে পারবো না। বললেই সকলের গায়ে লেগে যাবে। আমার তো মন বলে কিছু নেই। আমি তো ধৃতিকে ভালোবাসিনি, ওর পরিণতির কথা কোনোদিন ভাবিনি। ওর পরিণতির কথা ভেবে আমার তো কোনো দুঃখ হয় না। সব দুঃখ তোর ভাইয়ের। দিদি প্লিজ আসতে, মারা কেউ জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। সাজবাতি দি প্লিজ একটু কন্ট্রোল করো। তাছাড়া সাজবাতি, তুমিও তো অর্চিকে একটা ভয়ঙ্কর কথা বলে ফেলেছো। সেই তো, আমার কথাটা সবাই শুনতে পেল, অথচ আমাকে যে কথাগুলো বলা হলো সেগুলো কিন্তু কেউ শুনতে পেল না। সাজবাতি, আমাকে তো তুমি একটু মানো। আমার একটা রিকোয়েস্ট রাখো, এক্সাইটমেন্ট একটু কমাও। না, নিজেকে না ভালোবেসে নিজের ক্ষতি করার অধিকার তোমার সম্পূর্ণ আছে, আমি স্বীকার করছি। কিন্তু যে আসছে তার ক্ষতি তুমি করতে পারো না, না, কোনোভাবেই না।
কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।